খাবারের বৈচিত্র্য ছিল, বেশ ভালো লাগছে। যেমন ধরো নাস্তা একদিন ছিল ভুনা খিচুড়ি দিয়ে ভুনা করা, আবার আজকে যেমন ল্যাটকা খিচুড়ি, যেটাকে আমরা নরম খিচুড়ি বলি, নরম। এর সঙ্গে সবজি, চমৎকার সবজি, ডিম, সালাদ। তারপরে কালকে রাতে খেলাম তোমার পোলাও, মাংস, গরু মাংস, মুরগির মাংস, পোলাও। আবার এই যেমন এখন খাচ্ছি ধরো তোমার এই যে, আবার তুমি একটা এই যে হাঁসের মাংস নিয়ে এসছো, ভোলার যে ঐতিহ্যবাহী হাঁসের মাংস, সেই স্বাদও আমি এখানে পেলাম। তো সব মিলিয়ে আসলে মানে প্রাণের একটা যে মিলন, সেটা এখানে উপলব্ধি করেছি। বিচিত্র ধরনের কবি, সাহিত্যিক, লেখকের বাইরেরও অনেক আছে যে সংস্কৃতি বলা, তাদের বিচিত্র অভিজ্ঞতা, বিচিত্র আচরণ। আসলে একজন লেখকের জন্য ভ্রমণ খুব জরুরি। আর এই ধরনের নৌ ভ্রমণ বাংলাদেশের সাহিত্যিকদের নিয়ে এটি একমাত্র অনিকেত শামীমের পক্ষে এটা করা সম্ভব হয়েছিল। সঙ্গে পারভেজ হোসেন সহ যারা আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। খুবই চমৎকার। 40 জনের দাওয়াতে আমরা খাওয়াতে পারি না, সেখানে 400 লোককে এই বিকেলের নাস্তা সহ, খাবার সহ, এবং এইভাবে যে ঘোরানো, তো মানে 3 স্টার হোটেলের মতো লাক্সারিয়াস একটা ব্যাপার। এবং যে পরিবেশ, সত্যি মানে মনোমুগ্ধকর। তারপরে তো চালের রুটির মতো খাইতে পারবে আসলে, কিন্তু এখানে চালের রুটি না, আটা রুটি, কিন্তু স্বাদটা পাচ্ছি সেই হাঁসের মাংসের জন্য অন্যরকম। চীনা হাঁস, এটা অনেকে চিনবে না, আমরা ভোলাবাসী চিনি। রাজহাঁস, চীনা হাঁস আর পাতি হাঁস। যাই হোক, চীনা হাঁস তো আরো স্বাদ। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা আচ্ছা, আমরা আরেকটু কথা বলবো যে আমাদের কবি, আমাদের নাসির আহমেদ, তিনি রয়েছেন আজকে আমাদের যেই লেখক শিল্পী সম্মেলন 2025, সেটির আজকে 3য় দিন, মানে হচ্ছে শেষ দিন। আমরা শেষ দিনই হচ্ছে কবি নাসির আহমেদ, তিনি একাধারে কবি, লেখক, সাহিত্যিক, গীতিকার, এবং তিনি ভালো একজন উপস্থাপক, এবং তিনি শিক্ষকও ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা সাহিত্যের স্টুডেন্ট ছিলেন, এবং তিনি দ্বীপ জেলা ভোলার একজন গর্বিত সন্তান, বাংলা একাডেমির হচ্ছে পদকপ্রাপ্ত, এবং তিনি জনকণ্ঠ পত্রিকা সহকারী সম্পাদক এবং ছিলেন, এবং হচ্ছে সমকাল পত্রিকার অ্যাসোসিয়েট এডিটর ছিলেন, এবং হচ্ছে বাংলাদেশ টেলিভিশন, যেটি আপনারা দেখেন, সেটির বার্তা পরিচালক ছিলেন দীর্ঘ 4 বছর পর্যন্ত। তো আমরা আসলে কবি নাসির আহমেদের সাথে যে তিনি চীনা হাঁস খাচ্ছেন, এটি প্রয়োজন গ্রুপের উদ্যোক্তা, মালিক, তিনি হচ্ছেন পিঙ্কি আক্তার। তার সৌজন্যে হচ্ছে এই চীনা হাঁস, 7 কেজি চীনা হাঁস, মানে 2টি চীনা হাঁস নিয়ে আনা হলো, এবং 2টি চীনা হাঁসের সাথে সে হচ্ছে আটা নিয়ে আমরা মনপুরাতে গিয়েছিলাম, যেটি হচ্ছে দ্বীপ জেলা ভোলার একটি উপজেলা, সেটি হচ্ছে মনপুর উপজেলা। এবং ভাই যেটি বললো সেটি হচ্ছে ল্যাটকা খিচুড়ি। এটি আসলে আমি নামটা এখনই শুনলাম, কিন্তু এই খাবারটার সাথে আমরা তত একটা পরিচিত হলেও কিন্তু এত সুন্দর টেস্ট যে লঞ্চে শুধু আমরা এই লেখক শিল্পী সম্মেলন, মানে তাদের মধ্যে আত্মার বন্ধন, শুধু সেটি নয়, এখানে বইমেলা হচ্ছে নদীপথে, এটি 3য়তম বইমেলা। শুধু সেইটি নয়, এখানে হচ্ছে ভোজনের মেলা হচ্ছে। আমরা এই ভোজনের মেলা এবং নদীর সাথে যে সম্পর্ক সেটি, এবং নদীর হচ্ছে জাহাজ চলছে দিনের বেলা কিংবা রাতে, যে নদীর স্রোত, পানির ঢেউ, এবং তার সাথে ভোজন করার সম্পর্কটা আমরা কবি নাসির আহমেদের কাছে জানবো। সামুদ্রিক পরিবেশ, দিগন্ত বিস্তৃত নদী, এই যেমন সকালের রোদের ছায়া, ঠিক এই যে একটা নান্দনিক দৃশ্য, এই দৃশ্যের সঙ্গে একটা বইমেলা খুব মানানসই। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে খাবারটা খেয়েছি, সেই খাবারের মধ্যে দেখো তোমার অনেকটা উৎসবের যে মেজবানি টাইপের খাবার, ঠিক মেজবানি নয়, চট্টগ্রামের মেজবানি অন্যরকম। যেমন কালকে রাত্রে গরুর মাংসটা অনেকটা মেজবানির মাংসের মতো ছিল। তারপরে যেমন ধরো বিভিন্ন ধরনের মাছ খেয়েছি আমরা, সামুদ্রিক মাছ এখানে ছিল, এবং টাটকা মাছ আমাদের সামনে পোয়া মাছ আনলো, নড়তে ছিল মাছগুলি, জাল থেকে তুলে এনে সেই মাছ রান্না করে ভেজে খাওয়ানো হলো। তো সব কিছু মিলিয়ে এই বিচিত্র এক অভিজ্ঞতা, এবং
এইরকম টাটকা খাবারও বহুদিন আমরা খাই না। যেমন এখানে এসে সব কিছুই টাটকা পেয়েছি, মাছ, দুধ। আমি এখানে তো দুধ কিনলাম, দুধ খেলাম, দই খেলাম, এখানে মহিষের দই অসাধারণ, কিন্তু দাম অনেক বেশি, 300 টাকা কেজি। মানে মন পোড়ার বৈশের দই। স্টার্ট। মনপুরা ভোলা জেলার সর্বদক্ষিণের একটি, কি বলবো, আরেকটি ছোট দ্বীপ। ভোলা তো একটা দ্বীপ, বৃহত্তর দ্বীপ, কিন্তু তার একটি ছোট্ট দ্বীপ হচ্ছে মনপুরা উপজেলা দ্বীপ। সাংস্কৃতিক ঐতিহ্যের প্রাচীন। সেই ধরো তোমার পর্তুগিজরা যখন এই উপমহাদেশ দখল করেছিল, এখানে এই পর্তুগিজদের বসতি ছিল এই মনপুরে। এখানকার কুকুর দেখলে দেখবা যে এখনো সেই বিদেশি প্রজন্মের কুকুর রয়ে গেছে। এখানে সম্ভ্রান্ত পরিবারগুলি, উচ্চশিক্ষিত পরিবারগুলো সমাজের নানা ক্ষেত্রে তারা অবদান রেখেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সামুদ্রিক উত্তালতার কারণে, ভয়ের কারণে কোনোদিন, আমি এই ভোলার ছেলে, ভোলার মাটিতে জন্ম, কিন্তু আমি কোনোদিন মনপুরে আসিনি, এই প্রথমবার আসলাম এই লেখক সম্মেলন 25 উপলক্ষে। এখানে যারা আসবেন আমি মনে করি যে তাদের এসে সমুদ্র এবং প্রকৃতির মধ্যে মানুষের বাস, 1970-এর জলোচ্ছ্বাসে তারা কিভাবে এই কঠিন পরিস্থিতির মধ্য থেকে বেঁচেছিল, সামান্য সংখ্যক লোক বেঁচেছিল, অধিকাংশ মারা গিয়েছিল 70-এর জলোচ্ছ্বাসে। তো সেই ভূমিটা তারা উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে সেখানকার জনজীবন। তবে একটা জিনিস মানে সতর্ক থাকতে হবে, যখনই কোনো এলাকা পর্যটন এলাকা হয়ে ওঠে, প্রতারকও মানে বেড়ে যায়। যেমন কালকে এক গ্লাস দুধ খাওয়ার পরে বলছে 120 টাকা দাম। এক গ্লাস না, এক কাপ, একটু বড় চায়ের কাপের 1 কাপ দুধ, অথচ এটা 25 থেকে 30 টাকা হওয়ার কথা। এটা যেহেতু পর্যটন, গলা কেটে টাকাটা নিয়েছে। এখানে যারা আসবেন তারা সতর্কতার সঙ্গে এগুলো ডিল করবেন, দাম মোলামুলি করেই খাওয়াটা ভালো, দরাদরি করে খাবেন। এবং যারা আসবেন যাতায়াতে স্থানীয় যদি সাংবাদিক, লেখক কেউ থাকে, তাদের সঙ্গে যোগাযোগ করে আসবেন, তাহলে সুবিধা পাবেন। যেমন কালকে আমরা ঘুরেছি, স্থানীয় 2জন সাংবাদিক, ডেইলি এক্সপ্রেস এবং দেশের কণ্ঠের প্রতিনিধি, মনপুরা প্রতিনিধি, তারা আমাদেরকে পথঘাট চিনিয়ে কম খরচে অনেক ঘুরিয়ে দেখিয়েছে, যেটা আমাদের অচেনা হলে 4 গুণ বেশি দিতে হতো। তারপরে আমরা দই কিনেছি, মহিষের দই, সেটাও একটা যৌক্তিক দামে তারা কিনে দিতে পেরেছে, যেহেতু তারা স্থানীয়। তো যারা আসবেন আমি মনে করি এইসব ব্যাপারে সতর্ক থাকবেন এবং পর্যটকের চোখ নিয়ে আসবেন, উপলব্ধি করবেন। যারা লেখক বা সৃষ্টিশীল মানুষ, তারা আসলে নতুন কিছু সৃষ্টির প্রেরণা পাবেন বলে আমার বিশ্বাস, কারণ আমি অন্তত পেয়েছি। আচ্ছা, মনপুরা উন্নয়নের জন্য, পর্যটক উন্নয়নের জন্য কি কি করণীয় আছে? রাস্তাঘাট, বিদ্যুৎ এবং অন্যান্য একটু বলবেন। বিদ্যুতের একটা সংকট, মানে মূল গ্রিডে নাকি নাই। 2 ঘন্টা বিদ্যুৎ থাকে। এত বড় একটা দ্বীপে মাত্র 2 ঘন্টা বিদ্যুৎ থাকে, এটা বাকিটা সোলার দিয়ে। বাকিটা সোলার দিয়ে চলে। ভোলা হচ্ছে গ্যাসের মূল বড় উৎস একটা, যেখান থেকে ন্যাশনাল গ্রিডে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। ভোলায় বিদ্যুৎ ভিত্তিক কারখানা করার চেষ্টা হচ্ছে, সেই ভোলা জেলারই একটি উপজেলা এইভাবে বঞ্চিত থাকবে, এটা ভাবতে সত্যি খারাপ লাগে। আমি জানতাম না, আমার ধারণা ছিল ভোলা থেকে এখানে গ্যাস বোধহয় পাইপলাইনের মাধ্যমে আনা হয়েছে, মানে বিদ্যুৎ আনা হয়েছে। বিদ্যুৎ তো ভোলায় প্রচুর বিদ্যুৎ উৎপন্ন হয়, এবং ভোলার উৎপাদিত বিদ্যুৎ কিন্তু ন্যাশনাল 16টি জেলায় যায়। 16টি জেলায় যায়। যাই হোক, আমি চাই যে আমাদের প্রশাসনে যারা আছেন, তারা এই পর্যটন সম্ভাবনাময় দ্বীপটিকে বিদ্যুতের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ করে তুলবেন। এবং রাস্তাঘাটের অবস্থা খুব শোচনীয়, রাস্তাগুলি বড় হওয়া উচিত, পিচ ঢালাই হওয়া উচিত, এবং এইটাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য যদি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন একটা পরিকল্পনা গ্রহণ করে এবং এটা জরিপ করে কাজ করে, আমার বিশ্বাস এই উপকূলের একটি গুরুত্বপূর্ণ পর্যটনের স্পট হয়ে উঠতে পারে মনপুরা। কারণ মনপুরায় অনেক প্রাকৃতিক সম্পদ আছে। তা আমি এই ভ্রমণে এসে মনপুরা দেখে আমি আনন্দিত হয়েছি, আপ্লুত হয়েছি, এবং আমার লেখার কিছু উপকরণও আমি পেয়েছি। আপনাদের সবার মঙ্গল হোক, অনেক ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।